Hello dear students, welcome back to our channel. Recently তোমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়েছে। তাই এবারে আমাদের কিন্তু আমাদের যে ফাইনাল এক্সাম অর্থাৎ মাধ্যমিকের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। তোমাদের নভেম্বর বা ডিসেম্বর নাগাদ হবে ফার্স্টে টেস্ট এক্সাম এবং তারপরে ফেব্রুয়ারিতে বা মার্চে তোমাদের কিন্তু হবে হচ্ছে মাধ্যমিক। এবার দেখো, আজকের ক্লাসে আমি তাই সরাসরি তোমাদেরকে একটা চ্যাপ্টার দিয়ে শুরু করব। তো আমি আজকে পরিমিতির একটা চ্যাপ্টার নাম্বার 19 বা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার চ্যাপ্টার তোমাদের রয়েছে সেটা দিয়ে শুরু করছি। দেখো, পরিমিতিতে তোমাদের টোটাল রয়েছে হচ্ছে 8টা চ্যাপ্টার, সরি পরিমিতিতে তোমাদের টোটাল রয়েছে হচ্ছে 5টা চ্যাপ্টার। তাই এর মধ্যে যে 4টে চ্যাপ্টার সেগুলো তোমরা এর আগের যে এক্সাম গুলো ছিল সেখানে অলরেডি করে এসছো। তার মধ্যে কি রয়েছে? আয়তঘন রয়েছে, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু আর লম্ববৃত্তাকার চোঙ। আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই পরিমিতি থেকে তোমাদের টোটাল আসবে হচ্ছে ফাইনালে 8 মার্কসের কোশ্চেন, যেখানে তোমাদেরকে এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো 3টে চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া হবে এবং তোমাদেরকে 2টো কোশ্চেনের আনসার করতে হবে। কি বললাম? তোমাদের আছে হচ্ছে টোটাল 5টা চ্যাপ্টার, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে 3টে চ্যাপ্টার থেকে, সেখান থেকে আবার তোমাদের করতে হবে হচ্ছে 2টো কোশ্চেন। এবার এই 2টো কোশ্চেন তোমাদের হবে হচ্ছে 4 মার্কস করে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় করতে হবে হচ্ছে 8 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এবার আমি কেন আজকে চ্যাপ্টারটা চুজ করলাম, ঘনবস্তু কি সেই সম্পর্কে একটা আইডিয়া কিন্তু তোমাদের প্রত্যেকেরই হয়ে রয়েছে। তাই যারা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে এই আয়তঘন, গোলক, চোঙ বা শঙ্কু চ্যাপ্টার গুলো পড়ে এসেছো, তারা তখন এই চ্যাপ্টারটা আজকে করবে, তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। আর যারা করোনি, যারা এখনো ভালো করে আগের চ্যাপ্টার গুলোই পড়ে উঠতে পারোনি, তারা যদি এই চ্যাপ্টারটা দিয়েও তোমরা শুরু করো তাহলেও কিন্তু তোমাদের বোঝার কোনো সমস্যা হবে না, বরং তোমরা একটা চ্যাপ্টারের মধ্যেই বাদবাকি সমস্ত চ্যাপ্টারের কনসেপ্ট গুলো কিন্তু কভার করে ফেলতে পারবে। ঠিক আছে, তাই আজকে আমি এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। আজকের ক্লাসে আমি কেবলমাত্র এই চ্যাপ্টারটার যে কনসেপ্ট বা ফর্মুলা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো, দেন নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ অঙ্ক বা এক্সাম্পল এগুলো নিয়ে ডিসকাস করবো। তাহলে আমরা সরাসরি এবার চ্যাপ্টারে চলে যাই। দেখো, আমি আগেই বললাম যে পরিমিতির যে বাদবাকি চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি করে এসেছো, সেই সমস্ত চ্যাপ্টারগুলোরই কিন্তু একটা মিশ্রণ বা মিক্স আপ বলতে পারো হচ্ছে এই চ্যাপ্টারটাকে। এবং এই যে চ্যাপ্টারটা, এই পুরোপুরি কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিসের উপরে? ফর্মুলার উপর। তাই শুধু ডিফারেন্সটা কি, এর আগে যে চ্যাপ্টারগুলো তোমরা করেছো সেখানে তোমরা পার্টিকুলারলি যে কোনো একটা ঘনবস্তু নিয়ে কাজ করেছো। যদি আয়তঘন করেছো তো আয়তঘনই করেছো, শঙ্কু করলে শুধু শঙ্কু বেসড অঙ্ক করেছো। কিন্তু এই চ্যাপ্টারটার উপরে তোমাদেরকে কিন্তু একসঙ্গে 2 বা 3 রকমের ঘনবস্তু মিলিয়ে একটা প্রবলেম দেওয়া হবে এবং সেটা তোমাদেরকে সলভ করতে হবে। একদমই কঠিন ব্যাপার না। আবারও বলছি, তোমরা যদি প্রত্যেকটা ঘনবস্তুর ফর্মুলা গুলো ভালো করে বুঝে যাও এবং ওই যে ছবিটা তোমাদের মাথায় যদি ভালো করে বসে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্কই তোমরা খুব ইজিলি করতে পারো। তো আমি একদম চ্যাপ্টারের নাম থেকে শুরু করি। নামের মধ্যে আমরা পাচ্ছি একটা ওয়ার্ড কি? ঘনবস্তু। তাই তো এই ঘনবস্তু আমরা কাকে বলে থাকি তোমরা জানো, তারপরেও আমি বলছি যে যে ধরনের বস্তুগুলোর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই রয়েছে, তিনটে ভ্যারিয়েবলই যে ধরনের বস্তুগুলোর মধ্যে প্রেজেন্ট, তাদেরকে আমরা কি বলবো? ঘনবস্তু বা 3D অবজেক্ট, অর্থাৎ যেগুলোকে স্পর্শ করা যায়। তাই তো, এবার দেখো, প্রথমেই আমি কিসের কথা বলেছি? আয়তঘন। আয়তঘন চ্যাপ্টার আমাদের অলরেডি কিন্তু রয়েছে, তাও আমি আরেকবার আয়তঘন নিয়ে বলছি। তো প্রথমে আমি আয়তঘনের ছবিটা এঁকে নিই। যেহেতু এটার নাম হচ্ছে আয়তঘন, তার মানে এটা কি? আমাদের যে আয়তক্ষেত্র তারই কিন্তু 3D ভার্সন হচ্ছে আমাদের আয়তঘন। আয়তঘনের ছবি কি করে আঁকা হয়? এই যে এরকম দুটো আয়তক্ষেত্রকে আমরা ফার্স্টে ড্র করব, দেন প্রত্যেকটা কর্নার অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা আয়তঘন। ঠিক আছে, আচ্ছা আমি বলে রাখি, আমি কিন্তু এখানে দৈর্ঘ্যের জন্য a, প্রস্থর জন্য b এবং উচ্চতার জন্য c ইউজ করব। আমি লিখে দিচ্ছি দৈর্ঘ্য a, প্রস্থ b আর উচ্চতা হচ্ছে c। ঠিক আছে, এবার দেখো, আয়তঘনের জন্য আমাদের যে 4টে ফর্মুলা দরকার সেগুলো কি? প্রথমে হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘন আর কর্ণ।
তাহলে প্রথমে আমরা দেখি আয়তঘনর ক্ষেত্রে চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা কাকে বলি। আয়তঘন সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল এবং সব থেকে সহজ এক্সাম্পল কি, সেটা হচ্ছে তুমি যে ঘরে রয়েছো বা আমি যে ঘরে রয়েছি সেই ঘরটা। ঠিক আছে, এই ঘরের দিকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো এটার কিন্তু 6টা তল রয়েছে। এর মধ্যে আমাদেরকে দেওয়াল কোনগুলোকে বলা হবে, আমরা প্রত্যেকে জানি আমাদের যে ভূমি বা মেঝে এবং আমাদের উপরে ছাদ, এই দুটো তল বাদ দিয়ে বাদ বাকি যে 4টে তল সেগুলোকেই আমরা বলবো হচ্ছে দেওয়াল। তাহলে প্রথমেই আমাদেরকে বলা হচ্ছে কি চার দেওয়ালের ক্ষেত্রফল। এবার এই চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, সেটা হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আমি এখানে লিখি, এটা হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো আয়তঘনের ভূমির পরিসীমা মানে কি, আয়তঘনের ভূমি অর্থাৎ আমাদের হচ্ছে এই তলটা, তাই তো, আয়তঘনের ভূমি মানে হচ্ছে আমাদের এই তলটা, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে ভূমির পরিসীমা মানে কি, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা আমরা প্রত্যেকে জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা প্রথমে লিখে নেব 2 ইন্টু দৈর্ঘ্য মানে আমি বলেছি a প্লাস প্রস্থ মানে আমি বলেছি b। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার সঙ্গে আমাদেরকে উচ্চতাটা গুণ করে দিতে হবে। উচ্চতা কি রয়েছে আমাদের c, তাহলে 2 ইন্টু a প্লাস b ইন্টু c। এই হয়ে গেল আমাদের হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আগে আমরা বললাম চার দেওয়ালের ক্ষেত্রফল, এবার কি বলা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তার মানে কি, এই যে চার দেওয়াল তার সঙ্গে সঙ্গে আমাদের মেঝে এবং আমাদের যে সিলিং এর তলটা এটাও কিন্তু এবার যুক্ত হয়ে যাচ্ছে। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a ইন্টু b প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা তার মানে b ইন্টু c প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য তার মানে c ইন্টু a। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বা 6টা যে তল রয়েছে তার ক্ষেত্রফল কি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, আচ্ছা এবারে এখানটায় আমাদের হচ্ছে আয়তন। আয়তন মানে এবার আচ্ছা এখানে কিন্তু আমাদেরকে এককগুলোও লিখতে হবে। আমরা প্রত্যেকে জানি আমাদের ক্ষেত্রফলের একক কি হয়, বর্গ একক। তার মানে আমাদের এখানে যে এককটা দেওয়া থাকবে সেটা বর্গ একক আমাদেরকে লিখতে হবে। তো আমি এককটাও এখানে লিখে দিচ্ছি, বর্গ একক, এটাও হচ্ছে বর্গ একক। আচ্ছা এবারে আমাদেরকে কি বলা হয়েছে, আয়তন। আয়তনের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a ইন্টু b ইন্টু c। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার যখনই আমরা আয়তন বের করব তখন কিন্তু এককটা কি হয়ে যাবে, ঘন একক। ঠিক আছে, তার মানে এই যে আমাদের পুরো আয়তঘনটা এর এই 6টা তল প্লাস এর ভিতরের যে পুরোপুরি পোর্শনটা সেটারও কিন্তু পরিমাপটা এখানে লেখা রয়েছে। এর আগে আমরা শুধু ক্ষেত্রফল বের করছিলাম, তার মানে কি এই তলগুলোর পোর্শনের যে মাপটা সেইগুলো বের করছিলাম, কিন্তু এবার কিন্তু আমরা এই 6টা তল দিয়ে ঘেরা যে পোর্শনটা ভেতরের যে অংশটা তার পরিমাপটা বের করছি এবং সেটাকে আমরা বলছি আয়তন। সেটা আমাদের কি হয়ে যাচ্ছে 2 ইন্টু a ইন্টু b ইন্টু c ঘন একক। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে কর্ণতে। কর্ণ তোমরা আয়তঘন পড়ার সময়তেও দেখেছো। কর্ণ বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, এই যে আমাদের আয়তঘন এটার যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত ঠিক এটার অপোজিট যে শীর্ষবিন্দুটা থাকবে সেই পর্যন্ত যে রেখাংশটা, সেই পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটাকেই আমরা কি বলে থাকি, কর্ণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কর্ণের পরিমাপ কি হবে, রুট ওভার। তাহলে এক্ষেত্রে আমাদের কর্ণের ফর্মুলা কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে আমি লিখবো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে আমাদের a স্কোয়ার, তাহলে আমি লিখে দিলাম a স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে হচ্ছে কি b স্কোয়ার, তাহলে b স্কোয়ার লিখলাম প্লাস উচ্চতা স্কোয়ার মানে হচ্ছে আমাদের c স্কোয়ার, তাহলে আমি c স্কোয়ার লিখলাম। এবার দেখো কর্ণ যেহেতু একটা রেখাংশ তাই এর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বর্গ একক বা ঘন একক আমরা লিখবো না, আমরা কি লিখবো পাশে শুধু একক। হয়ে গেল, তাহলে এই ছিল আমাদের আয়তঘন। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ঘনকে।
দেখো আয়তঘনর ক্ষেত্রে আমাদের যে তলগুলো হয় সেগুলো আমাদের কি আকারের হয়, আয়তাকার। এবার এটাই যখন আমরা ঘনক করব তখন কিন্তু এই তলগুলো আমাদের কেমন হবে, বর্গাকার। তাহলে আমরা সেই অনুযায়ী এবার ডায়াগ্রামটা ড্র করে নিই। তাহলে আমরা প্রথমে একটা ঘনক ড্র করব, সেই জন্য আমরা প্রথমেই বর্গক্ষেত্র নেব। একদম সিমিলার প্রসেসে আমরা ড্র করলাম, শুধু এর আগের বার আমাদের তলগুলো ছিল হচ্ছে আয়তাকার, এবার আমাদের তলগুলো হয়ে গেল হচ্ছে বর্গাকার। আচ্ছা, এবারে আমরা প্রত্যেকে জানি যে আয়তক্ষেত্রের আমাদের যেমন দুটো বাহু থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। অপেক্ষাকৃত দীর্ঘ যে বাহুটা সেটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি, এবং অপেক্ষাকৃত ক্ষুদ্র বা ছোট যে বাহুটা সেটাকে আমরা কি বলে থাকি, প্রস্থ। কিন্তু বর্গক্ষেত্রের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, এটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বিশেষত্ব, তাই তো? এখানে আমরা আলাদা করে দৈর্ঘ্য বা প্রস্থ বলবো না, আমরা কি বলবো, কেবলমাত্র এবং উচ্চতাও বলবো না। যেহেতু আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই আমরা এখানে বাহু দিয়ে ডিনোট করব। তাই বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a। তাহলে এবার আমরা দেখে নিই ঘনকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে। দেখো এই ঘনক এবং আয়তঘনকের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু একই, কিন্তু এখানে যেটা আমি b এবং c ইউজ করেছি সেটাই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা a হয়ে যাবে, অর্থাৎ 2 into a square plus 2 into 3a square। এটাকে যদি আমি সব b এবং c গুলোকে সরিয়ে প্রত্যেকটাতেই a দিয়ে লিখি, তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে, এরকম হবে 2 into a square plus a square plus a square, তাহলে 3a square, তাহলে বাইরে একটা 2 রয়েছে, তাহলে আমাদের কি হয়ে গেল, টোটাল 6a square। পাশে একক আমরা লিখতে ভুলবো না, সেটা হচ্ছে কি বর্গ একক হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। নেক্সট আমরা চলে আসবো কর্ণকে। এক্ষেত্রেও কর্ণ মানে সেই একই জিনিস, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, এটা কি আমরা কর্ণ বলে থাকি। তাহলে কর্ণর ক্ষেত্রেও এই একই ফর্মুলা, কি হবে দেখো, √3a, এটা একক। ঠিক আছে, কিছুই করছি না আমি, কিন্তু নতুন কিছুই করছি না, কেবলমাত্র এই ফর্মুলা গুলোতে যে জিনিসগুলো b এবং c দিয়ে লেখা রয়েছে, সেই b এবং c এর জায়গায় আমি শুধু a পুট করে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই কিন্তু আমি এখানে লিখছি। লাস্ট আমাদের পড়ে রয়েছে কি আয়তন। আয়তনের ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, কেবলমাত্র বাহু রয়েছে, তাই এক্ষেত্রে আমরা কি লিখবো, বাহুর কিউব, অর্থাৎ a কিউব। a কিউব পাশে আমাদের একক হয়ে গেল কি, ঘন একক। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে। তাহলে আয়তঘন এবং ঘন এই দুটোর যে ফর্মুলা, চার দেওয়াল আয়তঘনের ক্ষেত্রে আমাদের চারটে দেওয়ালের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণ, এটা আমরা বুঝে গেলাম। আবার ঘনকের ক্ষেত্রে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, কর্ণ আর আয়তন, এই ফর্মুলা গুলো বুঝে নিলাম। তাহলে তোমাদের কাজ কি হবে, যে এইগুলোকে পরিষ্কার করে নিজেদের খাতায় নোট ডাউন করে নেবা এবং রিভাইজ করা। এরপরে আমরা বাদবাকি যে ঘনবস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। প্রথমে আচ্ছা দেখো, এখানে আমি আরো কিছু ঘনবস্তুর ফর্মুলা এখানে ডিসকাস করবো, যেগুলো আমি এটা চার্টের মতন করে সাজিয়েছি, তার কারণ এগুলো সবগুলোই কিন্তু প্রায় একই ধরনের ভাবে আমাদেরকে ফর্মুলাগুলো ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি কথা বলছি চোঙ নিয়ে। চোঙ বলতে আমরা দু রকম চোঙ বুঝি, একটা কি, একটা হচ্ছে আমাদের লিডের চোঙ, আর একটা হচ্ছে ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ বলতে আমরা একটা পাইপের কথা বলতে পারি, আর লিডের চোঙ বলতে আমরা একটা দণ্ডের কথা বলতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা নীরের চোঙের কথা বলি। দেখো এখানে আমি ছবিটা এঁকেছি, নীরের চোঙে আমাদের কিন্তু দুটো তল থাকে, আমি এখানে তল সংখ্যাগুলো পাশে লিখেছি, তার কারণ অনেক সময় কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এই তল সংখ্যা তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। তো নীরের চোঙের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো তল থাকে, প্রথমে তিনটে তল থাকে। এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি সমতল, এবং একটা আমাদের থাকে হচ্ছে বক্রতল। তাহলে টোটাল আমাদের তিনটে তল আমরা এখানে দেখতে পাই। এখানে আমি কিন্তু উচ্চতাটাকে ধরেছি স্মল h, এবং এই যে আমাদের সমতল দুটো রয়েছে তার যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধকে আমি ধরেছি হচ্ছে স্মল r। ঠিক আছে, তো প্রথমেই আমাদেরকে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল। একক হিসাবে দেখো আমি লিখেছি এককের স্কোয়ার, এখানে জায়গার অভাবে আমি বর্গ একক কথাটি লিখতে পারিনি, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্গ একক। আমরা জানি ক্ষেত্রফলের একক আমাদের কি হয়, বর্গ একক। ঠিক আছে, তো বক্রতলের ক্ষেত্রফল মানে কি, এই যে একটাই বক্রতল আমাদের রয়েছে এর কথাটা বলা হয়েছে। এই বক্রতলের ক্ষেত্রফলের আমাদের সূত্র কি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা।
চোঙের ক্ষেত্রে ভূমিটা আমাদের হয় বৃত্তাকার, তাহলে একটা বৃত্তের যে পরিধি সেটাই আমরা প্রথমে লিখবো 2πr এবং তার সঙ্গে উচ্চতাটা আমরা গুণ করছি অর্থাৎ h। তাহলে আমাদের সূত্রটি কি হয়ে গেল 2πr h। নেক্সট আমাদের চলে আসছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে এই আগের যে বক্রতলটা ছিল সেটা তো আমাদের থাকবেই, তার সঙ্গে সঙ্গে আরো যে দুটো সমতল আমাদের চোঙে রয়েছে সে দুটো কিন্তু এখানে অ্যাড হবে। তাহলে আমাদের আগের যে বক্রতল সেটা আমরা প্রথমে লিখলাম 2πrh এবং তার সঙ্গে সঙ্গে এই যে তলটা তার ক্ষেত্রফল πr স্কয়ার প্লাস এই তলের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার, তাহলে 2πr স্কয়ার, তাহলে সেটাই আমি লিখেছি এবং সাজিয়ে লিখলে এটা কি হয়ে যায় 2πr ইন্টু r প্লাস h হলো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে আয়তনে। আয়তনের ক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে আবারও আমাদের এই যে বৃত্তাকার যে অংশ এর ক্ষেত্রফল জিজ্ঞেস করা হয়েছে, এর ক্ষেত্রফল আমাদের কি 2πr স্কয়ার, তাহলে এখানে হচ্ছে πr স্কয়ার, তাহলে πr স্কয়ারের সঙ্গে উচ্চতা আমাদের গুণ হয়ে গেল, তাহলে আমাদের কি হয়ে গেল πr স্কয়ার h হয়ে গেল। এবারে আমরা কি নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফাঁপা চোঙ নিয়ে। ফাঁপা চোঙের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দুটো বক্রতল এবং দুটো সমতল রয়েছে। দুটো বক্রতল কি করে, একটা আমরা ভিতরের দিকে বক্রতল পাবো আর একটা বাইরের দিকে বক্রতল পাবো। ভালো করে যদি ছবিটা দেখো তাহলে কিন্তু দেখবো যে এই সমতলটা আমরা পাচ্ছি সেখানে আমরা দুটো বৃত্ত পাচ্ছি, একটা অপেক্ষাকৃত ছোট আর একটা অপেক্ষাকৃত বড়। তাই আমি যে ছোট বৃত্তটি রয়েছে সেটার ব্যাসার্ধ ধরে নেবো হচ্ছে r, আর যে বড় বৃত্তটা রয়েছে সেটার ব্যাসার্ধ ধরে নেবো হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এই ফাঁপা চোঙের ক্ষেত্রে এই যে পোর্শনটা এটাই কিন্তু কেবলমাত্র নিরেট। ঠিক আছে, আর এই ভিতরের যে পোর্শনটা এটা কিন্তু আমাদের হচ্ছে ফাঁপা বা ফাঁকা থাকে। এক্ষেত্রে উচ্চতা আমাদের একই রেখেছি সেটা হচ্ছে h। এবার বক্রতলের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে, ছবি অনুযায়ী আমরা কি বুঝতে পারছি একটা আমাদের বাইরের দিকের বক্রতল রয়েছে, এই বাইরের দিকের বক্রতলের জন্য আমাদেরকে বাইরের বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে নিতে হবে। তাহলে প্রথমে বাইরের যে বক্রতল সেটার জন্য আমরা ভূমির পরিধি ইনটু উচ্চতা এই ফর্মুলা অবলম্বন করে 2π ক্যাপিটাল আর h পেলাম। আবার ভিতরের দিকে আমাদের একটা বক্রতল রয়েছে, সেই বক্রতলের জন্য আমাদেরকে সেই ছোট বৃত্তের যে ব্যাসার্ধ সেইটা দিয়ে আমাদের একটা ফর্মুলা লিখতে হবে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাই সেটার জন্য প্লাস করে আমি আবার 2π স্মল আর h লিখলাম। এই দুটো থেকে আমাদের যে দুটো বক্রতল রয়েছে সেটার সমগ্র ক্ষেত্রফলটা কি এলো 2π ক্যাপিটাল আর প্লাস স্মল আর h। এবারে কি বলবো সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য আমাদের এই যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আমরা এর আগেই বের করে নিয়েছি, তার সঙ্গে এবার আমাদের কি যুক্ত হবে এই যে উপরের দুটো সমতল রয়েছে এদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইটা যেমন ছিল আমি এখানে লিখে দিলাম এবং তারপরে ঠিক যেরকম ভাবে আমি বললাম যে আমাদের দুটো কিন্তু বড় বৃত্ত এবং দুটো ছোট বৃত্ত তার ক্ষেত্রফল লিখতে হবে। তাই আমি লিখলাম 2π ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস πr স্কয়ার স্মল আর স্কয়ার। এটা কমন নিলে আমাদের কমপ্লিট ফর্মটা কিন্তু আসছে এটা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো কিসে আয়তনে। আয়তনের ক্ষেত্রেও আমরা কি দেখবো যে যেহেতু আমাদের দুটো বক্রতল রয়েছে তাই প্রথমে আমরা বড় বক্রতলের আয়তন লিখবো, সেটা হচ্ছে কি পাই ক্যাপিটাল আর স্কয়ার h। তারপরে সেখান থেকে আমরা যে ছোট বক্রতলটা রয়েছে সেইটার যে আয়তন সেটা বাদ দেবো, তাহলে আমাদের যে নিরেট অংশটা সেটার আয়তনটা আমরা পেয়ে যাবো। তাহলে মাইনাস পাই স্মল আর স্কয়ার h, এখান থেকে ফর্মুলাটা আমাদের সাজিয়ে নিলে কি দাঁড়ায় পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইন্টু h। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে গোলকে। দেখো গোলককে কিন্তু আমরা একটা বৃত্তের মতন আকৃতি দিয়েই ডিনোট করে থাকি, যেহেতু ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের তো গোলকের যে 3D ব্যাপারটা সেটা দেখানো সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা বৃত্ত হিসেবেই গোলককে এঁকে থাকি। ঠিক আছে, তো গোলকের ক্ষেত্রে আমাদের একটাই ব্যাসার্ধ সেটা হচ্ছে আমরা r ধরে নিয়েছি এবং একটাই এর ক্ষেত্রে কিন্তু তল সংখ্যা একটাই বক্রতল, এর কিন্তু আর অন্য কোনো সমতল বা আর কোনো বক্রতল নেই। তাই পরীক্ষায় দেখবে অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে কেবলমাত্র একটি তল সম্পন্ন ঘনবস্তুর নামকরণ করো, বা বলা হয় যে একটি মাত্র বক্রতল রয়েছে এরকম ঘনবস্তুর নাম করো, সেক্ষেত্রে কিন্তু তখন তোমরা গোলকের এক্সাম্পল দেবে। গোলকের রিয়েল লাইফ এক্সাম্পল কি হবে, তোমরা লৌহ গোলক নিক্ষেপ কম্পিটিশন তোমাদের স্পোর্টসে হয়, সেই লৌহ গোলক কিন্তু হচ্ছে একটা গোলকের উদাহরণ। ঠিক আছে, এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আমাদের কি হয়ে যাবে 4π r স্কয়ার, আর সমগ্রতলের ক্ষেত্রফলটা কিন্তু 4π r স্কয়ারই হয়ে যাবে, কারণ এর যেহেতু বক্রতলটাই একমাত্র তল তাই বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রেই ফর্মুলা কিন্তু সেম, সেটা কি 4π r স্কয়ার। ঠিক আছে, আর গোলকের ক্ষেত্রে আমাদের যে আয়তন তার ফর্মুলা কি হয়ে যায় 4/3π r কিউব।
একক সেই ঘন এককে হবে, যেহেতু আমরা আয়তন লিখছি ক্ষেত্রফলের সমান বর্গঘর হবে। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম। এবার আমরা আসবো কি অর্ধগোলকের ক্ষেত্রে। আমরা গোলক করলাম বা হচ্ছে অর্ধগোলক, তার মানে এই যে গোলকটা এটাকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই তাহলে আমরা পাবো অর্ধগোলক। এটার এক্সাম্পল হিসেবে আমরা একটা কমলালেবুর কথা বলতে পারি। একটা কমলালেবুকে তোমরা যদি মাঝ বরাবর কেটে দাও তাহলে এই যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে একটা অর্ধগোলক। অর্ধগোলকে আমাদের কটা তল থাকে? একটা হচ্ছে সমতল এবং আরেকটা থাকে আমাদের হচ্ছে বক্রতল। তাহলে টোটাল আমাদের থাকে হচ্ছে দুটো তল, তাই তো? এক্ষেত্রে আমি আবারও যে সমতল রয়েছে, যে বৃত্তটি রয়েছে তার ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি আর। তাহলে এই গোলককে হাফ করে যেহেতু আমরা অর্ধগোলক পাচ্ছি, নামেই যেহেতু অর্ধগোলক, তাই এটার ফর্মুলা গুলো কিন্তু ঠিক এই গোলকের হাফ হাফ করে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলে আমরা ঠিক গোলকের যে ফর্মুলা ছিল সেটাকেই হাফ করে দেবো। বক্রতলে গোলকের ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে 4πr², অর্ধগোলকের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে 2πr²। ঠিক আছে, সমতলের ক্ষেত্রফলে একটু চেঞ্জ হবে। এখানে এর আগে এবার আমাদের শুধুই বক্রতল ছিল, কিন্তু এবারে কিন্তু আমাদের একটা সমতল অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমরা বক্রতলের ক্ষেত্রফল যেটা ছিল সেটা তো লিখলামই 2πr²। তার সঙ্গে সঙ্গে এই যে সমতল বা বৃত্ত যে বৃত্তাকার যে পোর্শনটা সেটার ক্ষেত্রফলটা আমাদেরকে যোগ করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল মানে πr² আমরা জানি, সেটা আমরা যোগ করে দিলাম। তাহলে সমতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম 3πr²। ঠিক আছে, আবার যখন আমরা আয়তনে আসবো তখন ঠিক গোলকের আমাদের যা আয়তন ছিল সেটাকে আমরা হাফ করে দেবো। গোলকের আয়তন ছিল 4/3πr³, সেটা ঠিক হাফ মানে 2/3πr² আমরা পেয়ে যাবো হচ্ছে গোলকের আয়তন। হলো, এবারে আমরা আসবো, এতক্ষণ কথা বললাম হচ্ছে মিলের গোলক নিয়ে। এবারে আমরা কি নিয়ে কথা বলবো? ফাঁপা গোলক নিয়ে। ফাঁপা গোলকে আমরা ফুটবলের কথা বলতে পারি, যার ভিতরটা আমরা কি জানি ফাঁকা থাকে, সেটাকে আমাদের হাওয়া দিয়ে তারপরে আমরা সেটা ইউজ করতে পারি, তাই তো? সেটা হচ্ছে একটা ফাঁপা গোলকের উদাহরণ। দেখো, ফাঁপা গোলকের ক্ষেত্রে আমাদের তল সংখ্যা কটা? তল সংখ্যা কিন্তু দুটো। একটা হচ্ছে ভিতরের বক্রতল আর একটা হচ্ছে বাইরের বক্রতল। এক্ষেত্রে ভিতরের যে বক্রতল বা ভিতরের যে অংশটা সেটা অপেক্ষাকৃত ক্ষুদ্র, সেটার ব্যাসার্ধ আমি নিয়েছি স্মল আর। আর বাইরের যে বক্রতল সেটার যে ব্যাসার্ধ সেটাকে আমি নিয়েছি ক্যাপিটাল আর, সেটা কিন্তু বড় হয়। এক্ষেত্রে কিন্তু সবসময় ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর হবে। ঠিক আছে, ফাঁপা গোলকের ক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফলের কোনো সূত্রের কিন্তু প্রয়োজন হয় না, কেবলমাত্র আমাদের ক্ষেত্রে আয়তন বের করার হয়। খুবই সোজা, আমাদেরকে বাইরের যে বক্রতলটা রয়েছে সেখান থেকে আমরা যদি ভিতরের বক্রতলের যে আয়তন সেটা বাদ দিয়ে দিই তাহলে আমরা যে মিলিত অংশটুকু তার আয়তনটুকু পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে বাইরের যে গোলক সেটার আয়তনটা লিখলাম 4/3πr³। সেখান থেকে আমরা অপেক্ষাকৃত ক্ষুদ্র যে ভেতরের গোলক সেটার আয়তনটা লিখলাম 4/3πr³। এবার এটাকে সাজিয়ে আমরা কি লিখতে পাচ্ছি 4/3πR³ মাইনাস স্মল r³। এই হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। এবারে আমরা আমাদের লাস্ট যেটা বাকি রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু, সেটা নিয়ে কথা বলবো। আর লাস্ট যখন বস্তুটা রয়েছে সেটা কি হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে আমাদের কিন্তু এক্ষেত্রে আমরা আবার দুটো তল দেখতে পাবো, একটা আমাদের হচ্ছে সমতল এবং একটা হচ্ছে আমাদের বক্রতল। এবার দেখো, শঙ্কুর ক্ষেত্রে যে সমতলে আমরা যে বৃত্তাকার অংশটা পাবো সেটার ব্যাসার্ধ আমি কি ধরেছি স্মল আর। এবং এই শঙ্কুর ক্ষেত্রে আমরা কিন্তু দুটো হাইট দেখতে পাবো, একটা হচ্ছে নর্মাল উচ্চতা আর একটা হচ্ছে তির্যক উচ্চতা। নর্মাল উচ্চতাকে আমরা এইচ ধরছি আর তির্যক উচ্চতাকে আমরা কিন্তু ধরছি এল। ঠিক আছে, এবার এই যে অংশটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের এই যে তির্যক উচ্চতা এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটাই কিন্তু আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, এবারে আমরা তাহলে এক্ষেত্রে আমরা দুটো তল জেনে নিলাম এবং তির্যক উচ্চতা, নর্মাল উচ্চতা আর যে ভূমির ব্যাসার্ধ তার মধ্যে সম্পর্ক আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো এর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্র সেটা কি হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু তির্যক উচ্চতা। তাহলে আমি হাফ লিখলাম, ভূমির পরিধি মানে কি এই বৃত্তের পরিধি, তার মানে 2πr ইন্টু তির্যক উচ্চতা মানে হচ্ছে l। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলে হচ্ছে πrl। তাহলে πrl আমি লিখে দিলাম। তোমরা সরাসরি সূত্রটাও মনে রাখতে পারো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই ফর্মুলারও ব্যবহার করতে হবে। তাই ফর্মুলা আমি কিন্তু এখানে লিখে রেখেছি, অর্থাৎ কোন ফর্মুলা থেকে এইটা এসেছে সেটা কিন্তু তোমরা মনে রাখবে অবশ্যই। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফলের পরে আমরা সমতলের ক্ষেত্রফল দেখবো। প্রত্যেকটার মতন এক্ষেত্রেও আমরা দেখে নিলাম যে বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে আর যদি কোনো সমতল থাকে সেটার ক্ষেত্রফল যোগ করলে আমরা সমতলের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল ছিল আমাদের πrl, আর এখানে আর একটাই আমাদের সমতল রয়েছে যেটা হচ্ছে বৃত্তাকার,
এবং সেটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে যোগ করে দিলাম, সাজিয়ে লিখলে কি হলো পাই আর ইন্টু আর প্লাস এল। লাস্ট আমাদের হচ্ছে আয়তন। আয়তনে দেখো সূত্র হিসেবে যদি আমি বলি তাহলে দেখবো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, অর দিয়ে দেখো আমি লিখেছি 1/3 ইন্টু চোঙের আয়তন। কেন? চোঙের আয়তনে আমরা দেখেছিলাম যে আমাদের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটারই কিন্তু এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কি শঙ্কুর আয়তন। এখান থেকে তোমরা কিন্তু অনেক এমসিকিউ সলভ করতে পারবে, বা অঙ্ক যখন তোমরা করবে এই যে রিলেশনটা এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তাই এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবে, খুব ভাইটাল একটা রিলেশন, যে শঙ্কুর আয়তন ইকুয়ালস টু 1/3 ইন্টু চোঙের আয়তন। আবার একইভাবে আমাদেরকে যদি কোনো শঙ্কুর আয়তন দিয়ে দেয় সেটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা চোঙের আয়তন পেয়ে যাবো। এক্ষেত্রে আমি চোঙের আয়তন বলতে কিন্তু নীলের চোঙের কথা বলছি, কেমন? তাহলে এই চার্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদের যত রকম ঘনবস্তু ছিল সেই প্রত্যেকটা যত রকম ফর্মুলা হওয়া সম্ভব সেই সবগুলো খুব ডিটেইলে এক্সপ্লেন করলাম। আজকের ক্লাসে আমি সমস্ত ফর্মুলাগুলো ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে কিন্তু আমি এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক এবং এক্সাম্পল নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো করে এই ফর্মুলাগুলো রিভিশন করো এবং ভালো করে রেডি করো, যাতে যখন তোমরা অঙ্ক করতে যাবে তখন কিন্তু তোমাদের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এবং ছবির দিকে অবশ্যই খেয়াল রাখবে, কেননা অঙ্ক করার সময় এই ছবি তোমার মাথায় যদি ভালো করে বসে যায় তাহলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাস সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।